এই যে হুইচ দিয়ে এটি নির্দেশ করা হলো, এটি আপনি কত দ্রুত সময়ে ধরতে পারলেন, এটি আপনার রিডিং স্কিল। আইএলটিএস রিডিং পড়ে বুঝি না কেন, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি এই ভিডিওতে মানে পার্ট 1-এ আলোচনা করেছিলাম যে আমাদের আইএলটিএস রিডিংয়ে 2 ধরনের শত্রু আছে। এই 2 ধরনের শত্রুর কারণে আমরা আইএলটিএস রিডিং পড়ে বুঝি না। আর এই 2 ধরনের শত্রু হলো সেন্টেন্স টাইপ এবং পাংচুয়েশন। বাই দ্য ওয়ে, আজকে আমি আলোচনা করব 3 নাম্বার শত্রু নিয়ে। এখন আপনি চিন্তা করতে পারেন আইএলটিএস রিডিংয়ে শত্রুর সংখ্যা কত। আমার মধ্যে আইএলটিএস রিডিংয়ে শত্রু হচ্ছে 4টি। প্রথম দুটি নিয়ে তো প্রথম ভিডিওতে আলোচনা করেছি, আজকে তৃতীয় শত্রু নিয়ে আলোচনা করব। আর 4 নম্বর শত্রু সম্পর্কে আপনারা সবাই জানেন এবং আপনারা মনে করেন 4 নম্বর শত্রুই হচ্ছে সবচেয়ে বড় শত্রু, আর সেটি হচ্ছে ভোকাবুলারি। আপনি যদি এটি মনে করে থাকেন যে ভোকাবুলারি না জানার কারণে আপনি আইএলটিএস রিডিং পড়ে বুঝেন না, তাহলে আমি বলবো আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। কারণ শুধু ভোকাবুলারি মিনিং না জানার কারণে আপনি আইএলটিএস রিডিং পড়ে বুঝেন না, এরকম চিন্তা থাকলে আপনি আইএলটিএস রিডিংয়ে ইমপ্রুভ করতে পারবেন না। যাই হোক, আজকে 3 নম্বর শত্রু নিয়ে আলোচনা করব। তো 3 নম্বর শত্রু কি বা কে? 3 নম্বর শত্রুকে আমি বলি জিপিএস। তো জিপিএস সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে যে কোনো জায়গায় নেভিগেট করতে আমাদেরকে সাহায্য করে, কোন দিকে যাব এবং সঠিক দিকে যাচ্ছি কিনা, কোথায় কি আছে। ঠিক তেমনি আইএলটিএস রিডিংয়ে এক ধরনের জিপিএস ব্যবহার করা হয়, আর সেই জিপিএস এর নাম হচ্ছে রেফারেন্স ওয়ার্ড। আজকের ভিডিওতে আমি রেফারেন্স ওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং আপনাকে আমি প্রমাণ সহ দেখিয়ে দেব যে এই সব রেফারেন্স ওয়ার্ড সম্পর্কে আমরা খুব বেশি সচেতন না বলে আমরা আইএলটিএস রিডিং পড়ে বুঝি না, এবং প্রায় 5 ধরনের কোয়েশ্চেন টাইপে এই ধরনের রেফারেন্স ওয়ার্ডের একদম মুখ্য ভূমিকা আছে, যার কারণে আমরা কোয়েশ্চেনের আনসার যখন খুঁজে বের করি আনসার শিট থেকে, তখন আমরা বুঝতে পারি না যে এই কোয়েশ্চেনের আনসার এটি হলো কেন, কারণ আমরা এই রেফারেন্স ওয়ার্ডের মারপ্যাচ ধরতে পারি না। তো আমি আপনাদেরকে একদম ক্লাস আকারে এই রেফারেন্স ওয়ার্ড বুঝিয়ে দিচ্ছি। এটিকে একটি ক্লাস মনে করবেন, এটি কোনো ফ্যান্সি ভিডিও না যে কম সময়ে শেষ হয়ে যাবে, একটু দেখলাম, হ্যাঁ কয়েকটা টিপস দিলাম, এরকম হবে না। তবে আপনি আজকের ভিডিও থেকে রেফারেন্স ওয়ার্ড কি, রেফারেন্স ওয়ার্ড কীভাবে বের করতে হয়, এই রেফারেন্স ওয়ার্ডের ফাংশন কি এবং কি কি কোয়েশ্চেন টাইপে এই রেফারেন্স ওয়ার্ড ব্যবহার করা হয় সব জেনে যাবেন। চলুন প্রথমে জেনে নেই কোন ওয়ার্ডগুলো রেফারেন্স ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমি রেফারেন্স ওয়ার্ডের লিস্ট নিয়েছি এবং এখানে টেবিলের মাধ্যমে টাইপ, এক্সাম্পলস এবং হাউ ইট ওয়ার্কস এভাবে সাজিয়েছি। এই যে টাইপের নামগুলো দেওয়া আছে, এগুলো মনে রাখেন আর না রাখেন ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এক্সাম্পলস স্পেসিফিক্যালি এই ওয়ার্ডগুলো হচ্ছে রেফারেন্স ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়, এবং এখানে আমি এই পাশে লিখে দিয়েছি কিভাবে এগুলো কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে প্রোনাউন, তারপরে আছে ডেমনস্ট্রেটিভস, এরাও ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, তারপরে হচ্ছে রিলেটিভ প্রোনাউন্স, সবই হচ্ছে প্রোনাউন। আপনি দেখবেন যে যতগুলো রেফারেন্স ওয়ার্ড ব্যবহার করা হয় তার ম্যাক্সিমাম হচ্ছে প্রোনাউন। ছোট সময় আমরা এই সংজ্ঞাটা শিখেছিলাম, প্রোনাউন কাকে বলে, নাউনের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। তার মানে প্রোনাউন নাউনকে রেফার করে বা রিপ্লেস করে। তো দেখেন এখানে হি, শি, ইট, দে, এখানে যতগুলো প্রোনাউন আছে সবই কিভাবে কাজ করে, হাউ ইট ওয়ার্কস, রিপ্লেস এ নাউন মেনশনড আর্লিয়ার অর লেটার। মানে যখন যে সেন্টেন্সে এই প্রোনাউনটি ব্যবহার করা হচ্ছে তার আগের সেন্টেন্সে অবশ্যই কোনো নাউনকে এটি নির্দেশ করছে, তাই এটি রেফারেন্স ওয়ার্ড। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স এবং রিলেটিভ প্রোনাউন্স এখানে আমি আলাদা করে আবার দেখিয়েছি, তার কারণ হলো এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স এবং রিলেটিভ প্রোনাউন্স হচ্ছে খুব মারাত্মক ধরনের রেফারেন্স ওয়ার্ড, বিশেষ করে আইএলটিএস রিডিংয়ে। দিস, দ্যাট, দিস, দোজ, হু, হুইচ, দ্যাট, হুজ, এই ওয়ার্ডগুলো এত মারাত্মক যে এগুলোর রেফারেন্স যদি আপনি ধরতে না পারেন তাহলে আপনি মিনিং ধরতে পারবেন না। আপনি সব ওয়ার্ডের মিনিং জানলেও এটার ফাংশন না জানার কারণে আপনি হচ্ছে আইএলটিএস প্যাসেজের মিনিং ধরতে পারবেন না, কারণ এরা শুধু নাউনকে কি করে না, রিপ্লেস করে না বা রেফার করে না, এরা হচ্ছে কোনো আইডিয়া, ফ্যাক্ট অথবা কোনো বিষয়কে, পুরো বিষয়কে হচ্ছে আপনার কি করে, রিপ্লেস করে, অথবা কোনো অ্যাকশনকে রিপ্লেস করে। এই কারণে এদের মিনিং আমরা খুব সহজে ধরতে পারি না যে এখানে হুইচ এর মিনিং কি দিল আসলে। এটা যদি ধরতে না পারেন, আইএলটিএস রিডিংয়ের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে অনেক কোয়েশ্চেনেরই আমরা আনসার সলভ করতে পারি না, এদের রেফারেন্স কি সেটি না জানার কারণে। যাই হোক, পরেরটিতে আসি কম্পারেটিভস। ভয়ানক এক ধরনের রেফারেন্স, বিশেষ করে ট্রু ফলস নট গিভেন, ইয়েস নো নট গিভেনে আপনি এই কম্পারেটিভস সম্পর্কে যদি না জানেন, খুব ভালো ধারণা না রাখেন, তাহলে আপনি ট্রু ফলস নট গিভেনে
অবশ্যই নাকানি চোবানি খাবেন। তার একটি প্রমাণ দেই আমি। সেটি হলো দেখেন মোর, লেস, বেটার, ওটস, অ্যানাদার, আদার, সাচ, এরা একটি থেকে আরেকটি কম্পেয়ার করছে। তো দেখা যাচ্ছে যে আপনি যখন ট্রু ফলস নট গিভেন করেন ওখানে কিন্তু কম্পারেটিভ যে হ্যাঁ এটি ভালো ওইটি ভালো না, প্যাসেজে কি বলেছে সেরকম কিছু খুঁজে বের করতে বলে। তখনই ঝামেলাটা হয় যখন আপনি এই ধরনের ওয়ার্ডে গুরুত্ব দেন না। তো আমি যখন ব্যাচে পড়াই আমার স্টুডেন্টদেরকে, বিশেষ করে ট্রু ফলস নট গিভেনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে বিষয় সেটি হলো তাদেরকে আমি আইডেন্টিফাই করে শেখাই যে ডিসিশন মেকিং কিওয়ার্ড। এরা হচ্ছে সেই ডিসিশন মেকিং কিওয়ার্ড, কম্পারেটিভস প্লাস হচ্ছে ডিটারমাইনার্স, এরা হচ্ছে ডিসিশন মেকিং কিওয়ার্ড হিসেবে কাজ করে। আপনি যদি ডিসিশন মেকিং কিওয়ার্ড ট্রু ফলস নট গিভেনে বের করতে না পারেন, মানে রেফারেন্সের কাজ যদি বুঝতে না পারেন, তাহলে ট্রু ফলস নট গিভেন আপনার জন্য দুর্বিষহ হয়ে উঠবে। যাই হোক, ট্রু ফলস নট গিভেন নিয়ে ভিডিও বানালে অবশ্যই সেটি নিয়ে আলোচনা করব। তো এইবার পরেরটিতে আসি, চলুন, সিনোনিম বা নাউন ফ্রেজেস। তো এখানে দেখেন লিডার, প্রজেক্ট, প্রবলেম, কিন্তু এদের সাথে একটি করে দা দেওয়া আছে, দ্য লিডার, দ্য প্রজেক্ট, দ্য প্রবলেম, দ্য কোম্পানি। এখানে দা এর ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখুন লিখে রেখেছি দা প্লাস নাউন। এটি যদি আপনি আইএলটিএস রিডিং প্যাসেজে ধরতে না পারেন এবং দা যে আগে ব্যবহৃত হয়েছে এমন নাউনকে নির্দেশ করছে বা কাউকে রেফার করছে, এটি সম্পর্কে আপনাকে হয়তো কেউই চিন্তা করতে শেখায়নি। আমি আজকে আপনাদেরকে বলে দিচ্ছি এবং প্যাসেজ থেকেও আমি দেখিয়ে দেবো যে এই দা নিয়ে কিভাবে চিন্তা করবেন, এবং এই দা না বোঝার কারণে আপনি কিভাবে প্যাসেজের মিনিং বুঝেন না সেটি খুব ভালোভাবে আপনি বুঝে যাবেন। তো দা প্রজেক্ট যদি বলা হয় তার মানে এই প্রজেক্ট সম্পর্কে আগেই উপরে বলা আছে বিস্তারিত, সেই প্রজেক্টকে নির্দিষ্ট করে বলা হচ্ছে, ইন্ডিকেট করা হচ্ছে। আমরা জানি এন, এ এন এন এবং এ দুটো আর্টিকেল হচ্ছে অনির্দিষ্ট কোনো কিছু বোঝাতে বোঝায়, কিন্তু দা হচ্ছে নির্দিষ্ট কিছু বোঝাতে বোঝায়। এই ফাংশনটি আপনি কত ভালো জানেন? আমি জানি না কত ভালো জানেন, তবে এটি বুঝতে আমার অনেক টাইম লেগেছিল, যার কারণে আমি এটি খুব ভালো করে জানি। তো এটির ফাংশন কি বলি, তারা মিনিং রিপিট করবে কিন্তু এক্সাক্ট যে ওয়ার্ড আছে সেটিকে রিপিট করবে না। মনে করেন প্রজেক্ট, পুরো প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে, তো ওই প্রজেক্টকে ইন্ডিকেট করার জন্য বলবে দা প্রজেক্ট। মনে করেন চাইল্ডহুড বেনিফিট প্রোগ্রাম, চাইল্ডহুড বেনিফিট নিয়ে কথা বলতেছে, তো এটি গভর্নমেন্টের একটি প্রজেক্ট। তো পরের সেন্টেন্সে এসে বলল দা প্রজেক্ট চাইল্ডহুড বেনিফিট প্রোগ্রামের নাম আর উল্লেখ করেনি। এই যে এটি আপনি কত দ্রুত ধরতে পারলেন সেটির উপরেই আপনি মিনিং বুঝতে পারলেন কিনা এবং কোয়েশ্চেনের আনসার কেন এটি হলো কেন অন্যটি হলো না সেটি ধরতে পারবেন। তো এইবার পরেরটি আসি, সাবস্টিটিউশন বা সাবস্টিটিউট ওয়ার্ডস, যেমন ওয়ান, ওয়ান্স, ডু, সো, এগুলো হচ্ছে প্রিভিয়াসলি মেনশনড নাউন অথবা ভার্ব ফ্রেজকে কি করে রিপ্লেস করে রেফার করে। তো এই অংশটুকু যদি একবার আপনি মাথায় নিয়ে ফেলতে পারেন যে রেফারেন্স ওয়ার্ডের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ, তাহলে আপনার জন্য সব কিছুই সহজ হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, রেফারেন্স ওয়ার্ড নিয়ে কথা বলতে গিয়ে আমি অবশ্যই এই শব্দটি ব্যবহার করব পুরো ভিডিওতে, সেটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট সম্পর্কে আপনাদের হয়তো ধারণা আছে, তারপরও আমি আবার বলি। আমি একটি উদাহরণ দিয়েছিলাম, সামিয়া ইজ এ গুড গার্ল, শি গোজ টু স্কুল এভরি ডে। এখানে সামিয়ার পরিবর্তে আমি সেকেন্ড সেন্টেন্সে শি ব্যবহার করেছি। তো সামিয়া হচ্ছে শি এর অ্যান্টিসিডেন্ট। সামিয়া হচ্ছে নাউন যাকে শি দিয়ে রিপ্লেস করা হয়েছে, তো যাকে রিপ্লেস করা হয় সে হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো এইবার চলুন আমরা এই যে রেফারেন্স ওয়ার্ড আছে সেগুলো বুঝবো কিভাবে এবং এগুলোর মিনিং বুঝবো কিভাবে, এবং আসলেও যে রেফারেন্স ওয়ার্ড, এই রেফারেন্স ওয়ার্ডটি ওই নাউনকে নির্দেশ করছে সেটা কিভাবে ধরতে পারবো। প্রথমে আমি আপনাকে সাজেস্ট করব স্পট দ্য ওয়ার্ড, মানে প্রথমেই আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোন ওয়ার্ডগুলো রেফারেন্স ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা এই যে লিস্টটা দেখালাম, এখানে যা যা দেওয়া আছে আর সবাই রেফারেন্স ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হয়। এটি করার পরে আপনার কাজ হলো লুক ফর দ্য অ্যান্টিসিডেন্ট। এই যে রেফারেন্স ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে এর অ্যান্টিসিডেন্ট কে বা এ কাকে রিপ্লেস করছে, সোজা কথা এ কাকে রিপ্লেস করছে। আপনি এটি খোঁজার জন্য যেটি করবেন, মনে করেন কোনো সেন্টেন্সে দিস দিয়ে শুরু হয়েছে কোনো সেন্টেন্স, তো সেই দিস আসলে কাকে রেফার করছে সেটি হয় তার আগের সেন্টেন্সে হবে বা তারও আগের সেন্টেন্সে বা তারও আগের সেন্টেন্সে, মানে আগের 3টি সেন্টেন্সে খুঁজে দেখবেন যে এর অ্যান্টিসিডেন্ট কে বা এ কাকে রেফার করতেছে।
এটি খুঁজে বের করতে হবে এইভাবে। 3 নাম্বার যে কাজটি করবেন সেটা হচ্ছে চেক ফর দ্য মিনিং এগ্রিমেন্ট। মনে করেন নাম্বার, দে মাস্ট রেফার টু প্লুরাল নাম্বার। দে কাকে রেফার করবে, কোন ধরনের নাউনকে রেফার করবে, প্লুরাল নাউনকে রেফার করবে, প্লুরাল হবে। শি রেফার করবে ফিমেলকে, হি রেফার করবে মেলকে। এগুলো আমরা খুবই কমন জানি, কিন্তু কমন যেটা আনকমন সেটা হচ্ছে থিং এবং আইডিয়াকে যখন কোনো কিছু রেফার করে তখনই আমরা বিপদে পড়ে যাই। যেমন দিস, দিস হয়তো কোনো অ্যাকশনকে রেফার করবে, তারপরে হচ্ছে কোনো ফ্যাক্টকে রেফার করবে। শুধু যে সবসময় কোনো অবজেক্টকে রেফার করবে এমন নাও হতে পারে। অবজেক্টকে তো অবশ্যই রেফার করবে, কোনো অ্যাকশনকেও রেফার করতে পারে, কোনো ফ্যাক্টকেও রেফার করতে পারে, সেটি মনে রাখতে হবে। তার মানে আপনি যখন মিনিং বুঝতেছেন না, সব ওয়ার্ডের মিনিংই জানেন, তাহলে এটার মিনিং কেন কানেকশন তৈরি করতে পারছেন না, এটা যদি কখনো ফিল করেন এই ধরনের অ্যানালাইসিসে যেতে হবে যে দিস, দ্যাট, দোজ এগুলো আসলে কাকে রেফার করছে, কোনো অ্যাকশনকে, কোনো ফ্যাক্টকে, কোনো আইডিয়াকে, নাকি কোনো অবজেক্টকে। এটা আপনি অবশ্যই প্রশ্ন করবেন। 4 নম্বর যে বিষয়টি আপনি খুব ভালোভাবে খেয়াল রাখবেন, বিশেষ করে প্র্যাকটিস করার সময়, আমি বলতেছি বেসিক প্র্যাকটিসের লেভেলে গিয়ে আপনি কিন্তু এগুলো প্র্যাকটিস করবেন। তো রিপ্লেস অ্যান্ড রিড, এটা দিয়ে আমি কি বুঝিয়েছি, মনে করেন এখানে একটা এক্সাম্পল আছে, আই বট আ নিউ ল্যাপটপ লাস্ট উইক। তো ইট ইজ ভেরি ফাস্ট অ্যান্ড লাইট ওয়েট। তো এই ইট আসলে কাকে রেফার করলো? আপনি মনে করতেছেন আ নিউ ল্যাপটপকে, তো আপনি কি করবেন, পড়ার সময় মনে মনে এরকম করবেন, আই বট আ নিউ ল্যাপটপ লাস্ট উইক, আ নিউ ল্যাপটপ ইজ ভেরি ফাস্ট অ্যান্ড লাইট ওয়েট। এটা জাস্ট দ্য নিউ ল্যাপটপ ইজ ভেরি ফাস্ট অ্যান্ড লাইট ওয়েট, এইটা মনে মনে পড়লে আপনি বুঝতে পারবেন হ্যাঁ ঠিক আছে, মিনিং ঠিক আছে। এইভাবে রিড অ্যান্ড রিপ্লেস যদি করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এটা সঙ্গতিপূর্ণ এবং এটাকেই সে রিপ্লেস করেছে। তো এগুলো দেখেন ছোট সেন্টেন্সে এক্সাম্পল হিসেবে আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি, কিন্তু আইএলসি রিডিংয়ে তো সেন্টেন্স ছোট হয় না, সেন্টেন্স বড় হয়। তাই এগুলোকে রেপ্লিকা হিসেবে ধরে বা মডেল হিসেবে ধরে আপনাকে মনে রাখতে হবে যে এটি কিভাবে কাজ করতে পারে বড় সেন্টেন্সেও। ঠিক আছে? তো এখানে যেমন লিখেছি, আই বট আ নিউ ল্যাপটপ লাস্ট উইক, দ্য নিউ ল্যাপটপ ইজ ভেরি ফাস্ট অ্যান্ড লাইট ওয়েট। তো দ্য নিউ ল্যাপটপকে আবার রিপিট যাতে করতে না হয় এই জন্য এটার পরিবর্তে একটি প্রোনাউন নেওয়া হয়েছে, আর সেটি হলো ইট। তো এভাবে রিপ্লেস করেন, তারপরে একটু মনে মনে পড়ে দেখেন, পড়ে দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ মিনিং ঠিক আছে, তার মানে এটির রেফারেন্স ওয়ার্ড। এবং লাস্ট যে পরামর্শ আমার থাকবে সেটি হচ্ছে চেক কোহেশন। চেক কোহেশন কি সেটা আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। মনে করেন আমি এখানে এটি নিয়েছি, মারিয়া স্টাডিড ইঞ্জিনিয়ারিং অ্যাট ইউনিভার্সিটি, দিস হেল্পড হার গেট আ জব ইন আ টপ টেক কোম্পানি। তো এখানেও অনেকটা হচ্ছে রিপ্লেস অ্যান্ড রিডের মতো, কিন্তু কাজ হলো যে এখানে আসলে কাকে রেফার করছে দিস, এটা প্রথমে আইডেন্টিফাই করে, মারিয়াকে, স্টাডিড ইঞ্জিনিয়ারিং অ্যাট ইউনিভার্সিটি না ইউনিভার্সিটিকে। তো এটা আমরা আসলে দিস কোনো অ্যাকশনকে হচ্ছে আপনার কি করেছে, রিপ্লেস করেছে, আর সেটা হচ্ছে স্টাডিং ইঞ্জিনিয়ারিং অ্যাট ইউনিভার্সিটি, এটিকে নির্দেশ করেছে। এই যে কোহেরেন্স তৈরি করা, কোহেশন তৈরি করা, এটিকে বলা হচ্ছে যে মিনিং বোঝার জন্য আপনি এই কোহেশনটা তৈরি করেছেন, কারণ এটা একটি পুরো আইডিয়াকে, মারিয়া যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে এটা একটি পুরো আইডিয়া যাকে দিস দিয়ে রিপ্লেস করা হয়েছে। এই ধরনের এক্সাম্পলই আপনি আইএলস রিডিংয়ে পাবেন, এবং এটাই হয়ে থাকে যার কারণে আমরা আইএলস রিডিং পরে বুঝি না। তো স্টাডিং অ্যাট ইউনিভার্সিটি এটা একটি অ্যাকশন, মারিয়া যেটা নিয়েছিল সেটা তাকে জব পেতে, ভালো কোম্পানিতে জব পেতে সাহায্য করেছে। এই 5টি বিষয় যদি করতে পারেন যখন আপনি বেসিক প্রিপারেশন নিচ্ছেন তখন, তো আমার বেসিক প্রিপারেশনের জন্য আমি সবসময় একটা চ্যালেঞ্জ দিয়ে থাকি, এইবারও 12 দিনের চ্যালেঞ্জ। 12 দিনের চ্যালেঞ্জে আপনি যে করবেন, কেমব্রিজের একটি বই নেবেন, একটি বই থেকে যত রিডিং প্যাসেজ আছে, 4টি টেস্ট থাকে, 4টি টেস্টে প্রায় 12টি রিডিং প্যাসেজ থাকে, তো প্রতিদিন একটি করে রিডিং প্যাসেজ আপনি কি করবেন, এইভাবে সলভ করবেন, এইভাবে সব ধরনের রেফারেন্স ওয়ার্ড বোঝার চেষ্টা করবেন। তো 12 দিনের চ্যালেঞ্জ নিলেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এইবার আসি মেইন আলোচনায়, সেটি হলো যে কি ধরনের কোয়েশ্চেন টাইপে আসলে এই ধরনের রেফারেন্স ওয়ার্ড ডিরেক্টলি ভূমিকা পালন করে। অবশ্যই আমি যেটিকে হাইলাইট করব সেটি হচ্ছে ট্রু ফলস নট গিভেন অর ইয়েস নো নট গিভেনে আপনাকে অবশ্যই রেফারেন্স ওয়ার্ড সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। পরে হচ্ছে শর্ট কোয়েশ্চেন আনসার, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, সামারি কমপ্লিশন অ্যান্ড ইনফরমেশন ম্যাচিং। এগুলোতে আপনি যদি রেফারেন্স ওয়ার্ড সম্পর্কে মানে কানেকশন তৈরি করতে না পারেন রেফারেন্স ওয়ার্ডের, আপনি তো মিনিংই বুঝবেন রেফারেন্স ওয়ার্ড সম্পর্কে ভালো না জানলে।
এবার চলুন কেমব্রিজের বুক নাম্বার 16 টেস্ট নাম্বার 4 এর প্রথম যে প্যাসেজটি আছে সেই প্যাসেজটি থেকে আমরা এই ধরনের রেফারেন্স ওয়ার্ড খুঁজে বের করি, তাদের ফাংশন কি, মিনিং কি, কিভাবে ব্যবহার করা হয়েছে এবং এইগুলো না বোঝার কারণে আমাদের যে মিনিং বুঝতে সমস্যা হয় সেটি খুব ভালোভাবে এক্সাম্পল সহ দেখে নিই। তো আমি এই প্যাসেজটি বললাম কোথা থেকে নিয়েছি, তো আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন এখানে অনেকগুলো রেফারেন্স ওয়ার্ড আছে যেগুলো আমি বোল্ড করে রেখেছি এবং কিছু শব্দ এখানে আমি হাইলাইটও করে রেখেছি। যাই হোক, প্রথমটি নিয়ে আলোচনা করি। প্রথমটি হচ্ছে হু। এখানে এটি রেফারেন্স ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন এটি কাকে রেফার করছে এটি খুব সহজে বোঝা যাচ্ছে, কারণ এর আগে যেহেতু কোনো সেন্টেন্স টেন্সেন্স নাই এবং আগেই একটি নাউন ব্যবহার করা হয়েছে, সুতরাং এই হু আসলে কাকে রেফার করছে? দ্য পার্সিয়ানসকে। এই পার্সিয়ানস এর পরিবর্তে হু ব্যবহার করা হয়েছে। তো এখানে ছোট্ট একটি গ্রামারও আছে, সেটা একটু বলে দেই, আপনাদের হয়তো উপকার হবে। যেমন ধরেন এখানে একটি কমা ব্যবহৃত হয়েছে, এখানেও একটি কমা ব্যবহৃত হয়েছে। এই দুটো কমা যদি এরকমভাবে ব্যবহৃত হয় কোনো সেন্টেন্সের মাঝখানে, তখন সেটিকে অ্যাপোজিশন বলে। এই অ্যাপোজিশন দিয়ে এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয় কার সম্পর্কে? আগে ব্যবহৃত নাউন সম্পর্কে। তো এই অ্যাপোজিশনের মাঝখানে একটি রেফারেন্স ওয়ার্ড ব্যবহার করা হয়েছে আমাদের, সেটি হলো হু। এই হু হচ্ছে পার্সিয়ানকে নির্দেশ করছে। তো আপনি খুব সহজে এটি স্কিপ যদি করেন কোনো সমস্যা নাই। দ্য পার্সিয়ানস ওয়ার ওয়ান অফ দ্য ফার্স্ট সিভিলাইজেশনস টু বিল্ড টানেলস দ্যাট প্রোভাইডেড আ রিলায়েবল সাপ্লাই অফ ওয়াটার টু হিউম্যান সেটেলমেন্টস ইন ড্রাই এরিয়াস। এটির মিনিং বোঝা যাচ্ছে। হু লিভড ইন প্রেজেন্ট ডে ইরান, মানে যারা ইরানে, বর্তমান সময়ের ইরানে বসবাস করে তাদেরকে বোঝাচ্ছে। তার মানে হু দিয়ে পার্সিয়ানকে নির্দেশ করা হয়েছে। তো এখানে একটা প্যাচ গেল। তারপরের সেন্টেন্সে আমরা চলে যাব। ইন দ্য আর্লি ফার্স্ট মিলেনিয়াম বিসি দে ইন্ট্রোডিউস দ্য কোয়ানেট মেথড অফ টানেল কনস্ট্রাকশন। তো এখানে আমরা একটি রেফারেন্স ওয়ার্ড দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে দে। তো দে হচ্ছে অবশ্যই একটি রেফারেন্স ওয়ার্ড। এটি একটি প্রোনাউন, কাকে নির্দেশ করছে? যত কম সময়, আমি বলবো ন্যানো সেকেন্ডে আপনাকে ধরতে হবে, এই দে নির্দেশ করছে পার্সিয়ানকে। দেখেন অনেক আগে একদম সেন্টেন্সের প্রথমেই পার্সিয়ান শব্দটি ব্যবহৃত হয়েছে, তাকে নির্দেশ করার জন্য এখানে দে ব্যবহার করা হয়েছে। এটি আপনি কত দ্রুত ধরতে পারলেন তত দ্রুত আপনি আইএলটিএস রিডিং পড়ে বুঝবেন। ঠিক আছে? হ্যাঁ, সময় নিয়ে ধরা যাবে না, খুব কম সময় ধরতে হবে। যে দে বলতে পার্সিয়ানসকে বোঝানো হয়েছে। তো ইন্ট্রোডিউস দ্য কোয়ানেট মেথড অফ টানেল কনস্ট্রাকশন। তো এখানে টানেল আমি কেন আন্ডারলাইন করে রেখেছি বা হাইলাইট করে রেখেছি এবং বোল্ড করে রেখেছি সেটা বুঝিয়ে দিচ্ছে। তো কি তারা কোয়ানেট মেথড অফ টানেল কনস্ট্রাকশন সেটা ব্যবসা করে। হুইচ হচ্ছে আমাদের রেফারেন্স ওয়ার্ড। এখন এই হুইচ কাকে ইন্ডিকেট করছে, কাকে রেফার করছে? এটি হচ্ছে আইএলটিএস লেভেলের, অ্যাডভান্স লেভেলের রেফারেন্স ওয়ার্ড। এই যে যার কারণে আমরা আইএলটিএস এর মিনিং পড়ে বুঝি না, সে হচ্ছে এই যে উনি, হুইচ যদি বুঝতে পারেন, দেখেন এখানে একটি হুইচ ব্যবহৃত হয়েছে, এখানে আরেকটি ব্যবহৃত হয়েছে, এখানে আরেকটি ব্যবহৃত হয়েছে। হ্যালো, আপনাকে বলছি, আমার ভিডিওগুলো যদি আপনার আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে কাজে আসে, অবশ্যই আমার লেখা বই সবার জন্য আইএলটিএস স্পিকিং এবং সবার জন্য আইএলটিএস রাইটিং টাস্ক 2, এই বই দুটি অনেক কাজে আসবে এবং অনেক মানুষ এই বইগুলো পড়ে উপকৃত হচ্ছে। সুতরাং আইএলটিএস প্রিপারেশনের ক্ষেত্রে একটি কার্যকরী প্রিপারেশন নিশ্চিত করার জন্য এই বই দুটি সংগ্রহ করুন এবং খুব ভালো একটি স্কোর করুন, মানে আপনার ডিজায়ার্ড স্কোর করুন। ধন্যবাদ। এই সবগুলো আপনি যত দ্রুত ধরতে পারবেন তত দ্রুত মিনিং বুঝতে পারবেন এবং আপনি যে কোয়েশ্চেন আনসার করবেন সেগুলোর প্যাচ ধরতে পারবেন। তো এটি কাকে নির্দেশ করছে? হুইচ যদি কোনো সেন্টেন্স এরকম পেয়ে যান, তার আগে অবশ্যই একটি কমা থাকবে। সেন্টেন্সের মাঝখানে যদি হুইচ ব্যবহৃত এভাবে কমা থাকবে, তার আগের নাউন এবং নাউন ফ্রেজকে সে রেফার করছে। তার মানে হুইচ দিয়ে ম্যাক্সিমাম টাইমই হচ্ছে কোনো আইডিয়াকে, কোনো ফ্যাক্টকে অথবা কোনো বিষয়কে বা কোনো নাউনকে সরাসরি কী করা হয়, রেফার করা হয়। যেমন এটা একটি রেফারেন্স ওয়ার্ড, কাকে রেফার করছে? এই যে পুরো অংশটাকে, দ্য কোয়ানেট মেথড অফ টানেল কনস্ট্রাকশন, এই পুরোটাকে রেফার করছে। অথবা অতটুকুও যদি আপনি না ধরতে পারেন, কনস্ট্রাকশনকে যে হুইচ দিয়ে রেফার করা হচ্ছে সেটা আপনার মাথায় একদম বসিয়ে দিতে হবে। এবং এই হুইচ দিয়ে আসলে এই কনস্ট্রাকশন মেথডটা ব্যাখ্যা করা হয়েছে। কনস্ট্রাকশন মেথডটা আসলে করে কি সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। কিভাবে? হুইচ কনসিস্টেড অফ প্লেসিং পোস্ট ওভার আ হিল ইন এ স্ট্রেইট লাইন। তো এই কনস্ট্রাকশনের প্রসেস হচ্ছে যে একটি হিলের উপরে কি বসানো হয়? পোস্ট বসানো হয়। কিভাবে পোস্ট বসানো হয় স্ট্রেইট লাইনে, সেটি এই কনস্ট্রাকশনের কাজ। দেখেন এই যে হুইচ দিয়ে এটি নির্দেশ করা হলো, এটি আপনি কত দ্রুত সময় ধরতে পারলেন, এটি আপনার রিডিং স্কিল। টু ইনশিওর দ্যাট দ্য টানেল ক্যাপ্ট টু ইটস রোড। এখন এখানে দ্য টানেল কেন আন্ডারলাইন করা, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। মনে আছে প্রথম দিকে আমি বলেছিলাম দ্য প্রজেক্ট, দ্য প্রবলেম, এই ধরনের কথা।
এইখানে এই সেন্টেন্সে টানেল ব্যবহার করা হয়েছে, এর আগে কোনো দা ব্যবহার করা হয়নি। কিন্তু এই টানেলকে যদি পরবর্তীতে কোনো কারণে রেফার করা হয়, তার আগে দা ব্যবহার করা হবে। এই রেফারেন্স ওয়ার্ডের ফাংশন একদম খুব সুন্দর করে ইনপুট দিয়ে রাখেন মাথায়। এটি বুঝতে পারলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আইএলটিএস রিডিংয়ের। এই টানেলকে দা টানেল মানে এ এবং এন যে আর্টিকেল দুটি আছে, এটি অনির্দিষ্ট কোনো কিছুকে বোঝায়, কিন্তু দা নির্দিষ্ট কোনো কিছুকে ইন্ডিকেট করতে ব্যবহৃত হয়। যেমন ধরেন দা সান, দা মুন, পৃথিবীতে একটি সান একটি মুন, এটি বোঝাতে এই দা সান দা মুন বোঝানো হয়। তো এই জন্য হচ্ছে এর আগে দা ব্যবহার করা হয়। ঠিক তেমনি নির্দিষ্ট টানেল, কোন টানেলটি যে টানেল নিয়ে আগে কথা বলা হয়েছে সেই টানেলকে নির্দেশ করার জন্য এই দা ব্যবহার করা হয়েছে। খুব সিম্পল, এটি আপনাকে মনে রাখতে হবে। যেমন দা প্রবলেম, দা প্রজেক্ট, হ্যাঁ, সরাসরি, কারণ এই সেম মিনিংয়ে দিচ্ছে কিন্তু ওই জিনিসের নাম উল্লেখ না করে। এই গেল, এটা আপনাকে মনে রাখতে হবে। ইটস কাকে বোঝাচ্ছে? ক্যাপ্ট টু ইটস রুট। এই ইটস বলতে কাকে রেফার করা হয়েছে, এটা হচ্ছে এখন প্রশ্ন। ইট রেফার করা হয়েছে টানেলকে। দ্য টানেল ক্যাপ্ট টু ইটস রুট, টানেলের রুটের সাথে যেটি যেন এটি রাখা হয়। দেন ডিগিং ভার্টিক্যাল শ্রাফটস। তো এই যে শ্রাফটস যে আমি উল্লেখ করলাম, এখানে আমি কী করেছি, হাইলাইট করে রেখেছি। কেন? পরে একটু পরে বোঝা যাবে। ডাউন ইনটু দ্য গ্রাউন্ড এট রেগুলার ইন্টারভালস। আন্ডারগ্রাউন্ড ওয়ার্কার্স রিমুভড দ্য আর্থ ফ্রম বিটুইন দ্য এন্ডস অফ দ্য শ্রাফটস, ক্রিয়েটিং এ টানেল। The excavated soil was taken up to the surface using the shaft. তো এই shaft কাকে নির্দেশ করা হয়েছে? এই shaftকে। এই শাফটকে নির্দেশ করা হয়েছে, তাই এখানে দা ব্যবহার করা হয়েছে। এখন এই হুইচ কাকে ইন্ডিকেট করছে? হুইচ অলসো প্রোভাইডেড ভেন্টিলেশন ডিউরিং দ্য ওয়ার্ক। এখন এই হুইচের ফাংশন না জানলে, এই রিলেটেড যদি ভেন্টিলেশন কে দেয়, কে প্রোভাইড করে, এই ধরনের কোনো কোয়েশ্চেন থাকলে আপনি কিন্তু সেটির আনসার করতে পারবেন না। তাই হুইচ নির্দেশ করছে তার ইমিডিয়েট আগে যে নাউন বা নাউন ফ্রেজ আছে তাকে রেফার করছে, কারণ এটা একটি রেফারেন্স ওয়ার্ড। তার মানে হুইচ মানে এখানে হুইচের জায়গায় আপনি শাফট বসে নেন। শাফটস also, these shafts also provided ventilation during the work. এটা রিপ্লেস, আমি বলেছিলাম রিপ্লেস অ্যান্ড রিড। আপনি যদি বুঝতে অসুবিধা হয় রিপ্লেস এবং রিড করবেন, তাহলে দেখবেন এটার মিনিং আপনি বুঝে গিয়েছেন। এই হুইচ দিয়ে বোঝানো হয়েছে শাফটগুলো ভেন্টিলেশনের কাজ করে এবং হুইচ দিয়ে তাকে রেফার করা হয়েছে। কমপ্লিকেটেড, এটুকু বুঝতে হবে আপনাকে। এটুকু না বোঝার কারণে কিন্তু আপনি আইএলটিএস রিডিংয়ের মিনিং বুঝেন না। যাই হোক, পরে যাব। Once the tunnel was completed, it allowed water to flow from the top of a hillside down towards a canal. এখন এই ইট কাকে নির্দেশ করেছে? এই ইট ডেফিনেটলি টানেলকে নির্দেশ করেছে। এই যে once the tunnel, ওই যে টানেলকে, এই যে আগে যে টানেলের নির্দেশ ছিল সেটি। দ্য টানেল ওয়াজ কমপ্লিটেড, ইট অ্যালাউ, এই টানেল অ্যালাউ করে, কি করে? পানি প্রবাহিত হতে সহায়তা করে। টাওয়ারটা ক্যানাল, কোন দিকে? একটি খালের দিকে। এখন এই যে হুইচ, আবার হুইচ ব্যবহৃত হয়েছে। এই হুইচ কাকে নির্দেশ করছে? অবশ্যই ইমিডিয়েট নাউনকে, ক্যানেল। হুইচ সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ। এখন হুইচ বলতে কাকে বোঝায়? এই যে ক্যানেল সাপ্লাইড ওয়াটার ফর হিউম্যান ইউজ। এই হুইচ দিয়ে আসলে ক্যানেলকে রেফার করা হয়েছে। এই হলো আপনার রেফারেন্স ওয়ার্ডের ফাংশন। আমার প্রশ্ন হলো, আপনি কি এগুলো আগে থেকেই বুঝতেন বা এগুলো নিয়ে কি কখনো চিন্তা করেছেন? সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে এই ধরনের ভিডিও মেক করতে আমি উৎসাহিত হব। যাই হোক, এই যে ফাংশনগুলো বুঝলেন, এটি কাজে লাগান। এটি আপনি চ্যালেঞ্জে চলে যান 12 দিনের এবং খুব ভালোভাবে এগুলো সলভ করেন। রিডিংয়ে আপনার কোনো সমস্যা থাকবে না, আমি আছি। যাই হোক, এই গেল আমরা ফার্স্ট প্যারাগ্রাফ। কী করলাম? ফার্স্ট প্যারাগ্রাফ থেকে রেফারেন্স ওয়ার্ড আইডেন্টিফাই করতাম এবং তাদের ভূমিকা কী সেগুলো আইডেন্টিফাই করলাম। এইবার আমরা পরের প্যারাগ্রাফে যাব। তো পরের প্যারাগ্রাফে যাওয়ার আগে আমি ফার্স্ট প্যারাগ্রাফ এখানে রেখেছি, তারপরের প্যারাগ্রাফ আমি এখানে শুরু করেছি। কেন? তার একটি কথা বলি। এটা নিয়ে একদম শিওর থাকেন, সবাই এই ভুলটি করে এবং যার কারণে তারা প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফে যখন শিফট করে তারা সম্পর্ক খুঁজে পায় না এবং যার কারণে কোয়েশ্চেনের আনসার খুঁজে পায় না। তার একটি এক্সাম্পল এখানেই আছে, আমি বেশি দূরে যাব না। সেটি হলো, যেমন ধরেন এই সেন্টেন্সটা এখানে শেষ হয়েছে, রিমার্কেবলি সাম খোয়ানেটস বিল্ট বাই দ্য পার্সিয়ানস 2700 years ago আর স্টিল ইউজ টুডে। তো এখানে হঠাৎ করে একটা রেফারেন্স ওয়ার্ড চলে আসছে, দে।
এই দে কাকে ইন্ডিকেট করছে এটি আপনি ধরতে পারবেন একটু চিন্তা করলে। দে দ্য পার্সিয়ানকে ইন্ডিকেট করছে। এখন কথা হচ্ছে কত কম সময়ে ধরতে পেরেছেন। আপনার ব্রেনকে ট্রেন করান যেন দে দেখেই সরাসরি ওই আগের সেন্টেন্স চলে যায় এবং একটা নাউন আইডেন্টিফাই করে এবং তাকে যে সেটি নির্দেশ করেছে সেটি সে খুঁজে বের করে। এবং এটুকু করতে আপনার ব্রেন কত সময় নিচ্ছে সেখানেও আপনার নির্ভর করে যে আপনি কত কম সময়ে আপনি আনসার খুঁজে বের করবেন। তো এইটার জন্য, এটা দেখানোর জন্য আমি এইভাবে প্যাসেজটা রেখেছি যে একটি প্যারাগ্রাফ যদি এভাবে শেষ হয় এবং সেটি যদি কোনোভাবে রেফারেন্স ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে আগের প্যারাগ্রাফের সেই ওয়ার্ডটি আছে। কারণ একটি এসেতে একটি প্যারাগ্রাফ আরেকটি প্যারাগ্রাফের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকে মিনিংয়ের দিক থেকে। সো এটা আপনাকে বুঝতে হবে। তার মানে বুঝে গেলাম দ্য পার্সিয়ানসকে কী করছে, রেফার করছে। আরেকটা জিনিস আমি বলে রাখি, যদি এখানে কোনো প্রজেক্টের বর্ণনা থাকতো তাহলে এখানে শুরু হতো দ্য প্রজেক্ট, তখন আপনি মনে করতেন তো নতুন প্যারাগ্রাফ শুরু হয়েছে দ্য প্রজেক্টে, মনে হয় কোনো প্রজেক্টের কথা। নো, আগের যে প্রজেক্ট আগের প্যারাগ্রাফে আলোচনা হয়েছিল সেটি এখানে বলা হয়েছে। সেটি কত দ্রুত ধরতে পারেন সেটাই আপনার রিডিং স্কিল। যাই হোক, তো দ্য পার্সিয়ানস লেটার ফাস্ট অন দেয়ার নলেজ টু দ্য রোমান্স। দেয়ার বলতে কাকে বোঝানো হলো? এই যে দে যাকে বোঝানো হয়েছে, দে বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য পার্সিয়ানসকে। দেখেন প্যাচ কীভাবে লাগিয়েছে, টু দ্য রোমান্সকে বেড়ায়। এখন এই হু কাকে বুঝিয়েছে? ইমিডিয়েট নাউনকে বুঝিয়েছে, রোমান্স। দেখেন 1, 2, 3 একই সেন্টেন্সে পরপর 3টি হচ্ছে রেফারেন্স ওয়ার্ড। এগুলোর মিনিং আপনাকে খুব দ্রুত ধরতে হবে। মিনিং মানে কানেকশন ধরতে হবে, কাকে কে রেফার করছে, তাহলে আপনি কোয়েশ্চেন আনসার খুঁজে পাবেন। তো বলতেছে হু মানে রোমান্স, রিপ্লেস করবো আমরা, রিপ্লেস অ্যান্ড রিড। দ্য রোমান্স also used the Quanent method to construct water supply tunnels for agriculture. সুতরাং এরকম কোনো কোয়েশ্চেন যদি থাকে যে রোমানরাও এগ্রিকালচারে এই ধরনের টানেলের কনসেপ্ট ব্যবহার করেছে বা পার্সিয়ানরাও ব্যবহার করেছে, এটার মধ্যে যদি তুলনা করে কোয়েশ্চেন থাকে তখন আপনার কোয়েশ্চেনের আনসার দিতে অনেক বেশি সহজ হয়ে যাবে। এবার পরবর্তী যে রেফারেন্স ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি বোল্ড করা, সেটি হচ্ছে এটি। তো এই লাইনে আমরা প্রথমে পড়ি, দ্য শ্রাফটস ওয়ার equipped with hand holes and foot holes to help those climbing in and out of them. এখন এই ড্যাম কাকে আসলে রেফার করছে এটা আইডেন্টিফাই করা খুবই জরুরি, কারণ এই রেফারেন্স না বুঝতে পারলে আপনি এটার আসলে মিনিং বুঝতে পারবেন না। এটি শ্রাফটসকে নির্দেশ করছে, দ্য শ্রাফটস। সুতরাং আমরা শিখে ফেললাম রেফারেন্স ওয়ার্ড কোনগুলো কিভাবে আইডেন্টিফাই করতে হয় এবং এই রেফারেন্স ওয়ার্ডগুলো যে মিনিং না বোঝার ক্ষেত্রে যত প্যাচ লাগায় এবং কোয়েশ্চেনের আনসার কেন পার্টিকুলারলি একটি বিষয়কে নেওয়া হয়েছে অন্যটি নেওয়া হয় নাই সেটির ক্ষেত্রেও যে প্যাচ লাগায় সেটি যে আমরা ধরতে পারি না, তার কারণ হচ্ছে রেফারেন্স ওয়ার্ড। সেগুলো কিন্তু আপনারা খুব সুন্দর করে বুঝে গিয়েছেন। এখন বিষয়টি হলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেমনটি বলেছি 12 দিনের একটি চ্যালেঞ্জ নিয়ে নেন এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করেন। কাজ হলো আপনি রেফারেন্স ওয়ার্ড আইডেন্টিফাই করবেন এবং এরা কিভাবে অন্যকে রেফার করছে, কোনো নাউন ফ্রেজকে কিনা, কোনো আইডিয়াকে কিনা, নাকি কোনো বস্তুকে নির্দেশ করছে, নাকি কোনো ফ্যাক্টকে তারা রেফারেন্স করছে, সেগুলো আপনারা বের করেন। আর চতুর্থ যে শত্রু সেটি সম্পর্কে সবসময় সজাগ থাকবেন, কিন্তু সে আপনার একমাত্র শত্রু না, আর সে হচ্ছে ভোকাবুলারি। ভোকাবুলারি আপনাকে এনরিচ করতেই হবে, কিন্তু শুধু ভোকাবুলারি এনরিচ করতে হবে না, 4টি শত্রু সম্পর্কে আপনার খুব ভালো ধারণা রাখতে হবে। এক হচ্ছে সেন্টেন্স টাইপ, দ্বিতীয় হচ্ছে পাংচুয়েশন, তৃতীয় হচ্ছে যেটা আজকে আমরা আলোচনা করলাম রেফারেন্স ওয়ার্ড, এবং লাস্ট হচ্ছে ভোকাবুলারি। এই 4টির কম্বিনেশনে আপনি আইএলটিএস প্রিপারেশন নেন, রিডিংয়ের ক্ষেত্রে আপনার কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। So reading phobia is killed.